হ্যালো বন্ধুরা, আমরা আছি ঢাকা সদরঘাটে অবস্থিত লঞ্চ টার্মিনালে। আমাদের গন্তব্য ঢাকা থেকে দ্বীপজেলা ভোলা। আমরা মাগরিবের ঠিক আগ মুহূর্তে লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাই, কারণ আমাদের লঞ্চ ছাড়বে সন্ধ্যা 7টা থেকে 7:30 নাগাদ। সন্ধ্যার পর থেকেই ঢাকা থেকে বরিশালগামী লঞ্চগুলো ছেড়ে যায়। আমাদের লঞ্চের পাশেই দাঁড়িয়ে ছিল পূবালী 9 লঞ্চটি, যেটি ঢাকা থেকে চর মমতাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমাদের লঞ্চ কর্তৃপক্ষ এখনও যাত্রী আকর্ষণ করার জন্য ব্যস্ত, নিচে হাঁকডাক দিচ্ছে। সুতরাং এই অবসর সময়টুকু চারপাশের মানুষের জীবন জীবিকা এবং প্রকৃতি দেখা ছাড়া আর কোনো উপায় নেই। অবশ্য আমার মনে হয় এর মধ্যেই আল্লাহর নেয়ামত লুকিয়ে আছে। আপনি মানুষের দুঃখ, কষ্ট এবং পরিশ্রম দেখে উপলব্ধি করতে পারবেন আপনি কতটা ভালো আছেন, আল্লাহ আপনাকে কতটা ভালো রেখেছেন। দ্বীপজেলা ভোলার চারপাশ যেহেতু পানি দিয়ে বেষ্টিত, তাই পণ্য পরিবহনের জন্য লঞ্চ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাহন। নৌকা ভর্তি পণ্য আনলোড করা দেখছিলাম, হঠাৎ দেখলাম পিছন থেকে কর্ণফুলীর 4 লঞ্চটি ঘাটের দিকে এগিয়ে আসছে। তাই নৌকার মাঝিরা তড়িঘড়ি করে জায়গা ছেড়ে দিল। সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো। বুড়িগঙ্গা নদীর চারপাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্প কলকারখানা দেখার সৌভাগ্য হলো। তবে লোকমুখে জানতে পারলাম এই সব কিছুই নাকি বসুন্ধরা গ্রুপের। তবে এসবের পাশাপাশি বেশ কিছু ডকইয়ার্ড দেখলাম, যেখানে নতুন এবং পুরাতন নৌযান মেরামত করা হয়ে থাকে। এটা হচ্ছে লঞ্চের ডেক, যেখানে তুলনামূলক কম খরচে ভ্রমণ করা যায়। তবে কম খরচ হলেও সেটা 400 টাকার কম নয়। লঞ্চের ডেকে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন করা হয়ে থাকে। এছাড়া যে দানবাকৃতির ইঞ্জিনগুলি লঞ্চটাকে টেনে নিয়ে যায়, সেটা এখান থেকেই অপারেট করা হয়ে থাকে। লঞ্চের খাবার কিন্তু বেশ ইন্টারেস্টিং, দাম তুলনামূলক বেশি। তবে অন্যান্য খাবারের আইটেমের তুলনায় এখানকার ডাল বেশ প্রসিদ্ধ। রাতের খাবারের জন্য আমরা নিয়েছিলাম ডাল, পোয়া মাছ, বোয়াল মাছ এবং মুরগির মাংস। খাবার দাবার শেষ করে একটু লঞ্চের ডেকে গিয়ে চা খেয়ে আসলাম। এটা হচ্ছে লঞ্চের সার্চ লাইট। দানবাকৃতির এই লাইট দিয়ে গভীর রাতে লঞ্চ তার গন্তব্য খুঁজে নেয়। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ক্লান্ত হয়ে আমি আমার রুমে প্রবেশ করলাম। আমার কেবিনটা ছিল একটা সিঙ্গেল নন এসি কেবিন। এছাড়া এই লঞ্চে ডাবল কেবিন এবং কি ভিআইপি কেবিনও রয়েছে। কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম যখন ভাঙল তখন দেখলাম আমাদের লঞ্চ ধুলিয়া লঞ্চ ঘাটে নোঙর ফেলেছে। যাত্রীদের পাশাপাশি বেশ কিছু পণ্য এখানে খালাস হবে এবং নতুন যাত্রীও এই লঞ্চে উঠবে। মানুষের কর্মব্যস্ততা দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন দেখলাম ভোরের আলো ফুটেছে। স্নিগ্ধ নদীর ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে যাচ্ছে। যারা ঢাকায় বসবাস করেন তাদের কাছে এটা স্বর্গ বললেও খুব একটা বেশি বলা হবে না, কারণ আপনি যখন বুক ভরে নিঃশ্বাস নেবেন তখনই আপনি উপলব্ধি করবেন পার্থক্যটা কোথায়। আমরা আমাদের গন্তব্যর খুব কাছাকাছি চলে এসেছি। এর পরের যে ঘাট সেটা হচ্ছে নাজিরপুর ঘাট। আমরা সেখানেই নেমে যাব। আমরা চলে এসেছি নাজিরপুর ঘাটে। এখান থেকে নেমে আপনি রিক্সা, অটো বা মোটরসাইকেল যোগে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।
বেশ লম্বা একটা জার্নি ছিল, তবে চারপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশে মনের সকল ক্লান্তি উড়ে গেল। নাজিরপুর ঘাট থেকে আত্মীয়ের বাড়িতে রওনা হলাম। আমি দুদিন লালমোহনে ছিলাম। বেশ আদর আপ্যায়নের সাথে এই দুদিন কাটলো। কি করে দেবো? সেলফি করে দেবো একটা। এই দেখো কি যায়, এই দেখো কি যায়, এই দেখো কি যায়। ভোলা জেলাতে আমার গ্রামের বাড়ি হলেও ভোলা সদরে কখনো আমার যাওয়া হয়নি, তাই এবার সিদ্ধান্ত নিলাম লালমোহন ঘাট থেকে লঞ্চে না চড়ে আমি ভোলা ইলিশা ঘাট থেকে লঞ্চে চড়ব। রাত 10:30টায় আমার লঞ্চ ছিল ইলিশা ঘাট থেকে। এই দুদিন বেশ রোমাঞ্চকর থাকলেও বেশ ক্লান্তিকরও ছিল, তাই লঞ্চে উঠে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি আমরা সদরঘাটের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই একই ভোর কিন্তু পেয়েছিলাম নাজিরপুর ঘাটে, কিন্তু নাজিরপুর ঘাট আর সদরঘাট এই দুটো ঘাটের ভোরের পরিবেশ কিন্তু এক না, দুটোই ভিন্ন। এখানকার মানুষ প্রচুর ব্যস্ত, কিন্তু ব্যস্ত এই শহরের চারপাশের পরিবেশ, বাতাস আর পানির যে বৈশিষ্ট্য সেটা মানুষের জন্য খুব একটা উপকারী না। অবশ্য আমরা মানুষরাই এর জন্য দায়ী। দীর্ঘ এই ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।